প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন মেহেদী হাসান পলাশ, সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক parbattonews.com। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আলোচনা শুরুর আগে চলুন আমরা দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর শিরোনাম, দলীয় প্রভাব না রাষ্ট্র চলবে আইনের শাসনে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। নতুনদের কাঁধে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আরেকটি শিরোনাম করেছে তারা, ধ্বংসের আগুন থেকে অদম্য আলো। আমাদের শিরোনাম, পবিত্র রমজানে অধিক মুনাফা করবেন না, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। সফলতা ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের 1.5 বছর। ইত্তেফাকের শিরোনাম, জনগণের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। শান্তি ফেরানো কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণা, প্রধানমন্ত্রীর ভাষণ। 6 মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম, যুগান্তরের শিরোনাম জানাচ্ছি, মন্ত্রিসভা সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 3 বিষয়ে অগ্রাধিকার, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। আর জাতির উদ্দেশ্যে ভাষণে দ্রব্যমূল্য নাগালের বাইরে না যায় সতর্ক থাকুন প্রধানমন্ত্রী। ইনকিলাবের শিরোনাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা অনুসরণ করব, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। মানব জমিনের শিরোনাম, আইনের শাসনে হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ। আরেকটি শিরোনাম, সরকার 3 অগ্রাধিকার নির্ধারণ, 180 দিনের পরিকল্পনা। কালের কণ্ঠ শিরোনাম, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। রোজার বাজারে চেনা সিন্ডিকেট সক্রিয়, সব পণ্যই চড়া। কালবেলার শিরোনাম, 100 দিনে সরকারের 6 অগ্রাধিকার। আরেকটি শিরোনাম, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান। আরেকটি শিরোনাম, বড় প্রকল্পে ঋণ ঝুঁকির ফাঁদের দিকে দেশ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, আইনের শাসনই হবে শেষ কথা, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। আরেকটি শিরোনাম, সামনে অনেক চ্যালেঞ্জ। দেশ রূপান্তরের শিরোনাম, সব সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধানমন্ত্রী তারেক রহমান। তদবির করলেই পুলিশে বদলি নিয়োগ বাতিল, নতুন সরকার কঠোর। নয়াদিগন্তের শিরোনাম, নতুন সরকার 3 অগ্রাধিকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম বৈঠক, নীতি নির্দেশনা ও প্রতিশ্রুতির বার্তা। আরেকটি শিরোনাম, পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছি, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। বণিক বার্তার শিরোনাম, জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে। অন্য একটি শিরোনাম, সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। ডেইলি স্টারের শিরোনাম, তারেক ভাউস ক্র্যাকডাউন অন ক্রাইম ক্রাফট। অন্য একটি শিরোনাম, নিউ গভর্নমেন্ট ফেসেস 5 আর্লি ইকোনমিক টেস্টস। ডেইলি অবজারভার, রামাদান বিগিনস টুডে। আরেকটি শিরোনাম, ডেমোক্রেসি, ইউনিটি, ল অ্যান্ড অর্ডার, ওয়েলফেয়ার টপ প্রায়োরিটিস, তারেক রহমানস ফার্স্ট ন্যাশনাল অ্যাড্রেস অ্যাজ প্রাইম মিনিস্টার। এবং সবশেষ আমার হাতে আছে নিউজের শিরোনাম, ল অ্যান্ড অর্ডার, ক্রাফট কন্ট্রোল টপ এজেন্ডা, প্রাইম মিনিস্টার। আরেকটি শিরোনাম, ক্যাবিনেট সেটস 108-day প্রায়োরিটি প্ল্যান, ফোকাস অন ল অ্যান্ড অর্ডার, কমোডিটি প্রাইস কন্ট্রোল, পাওয়ার অ্যান্ড এনার্জি সাপ্লাই। মোটামুটি আমরা সবগুলো শিরোনাম পড়লাম, জনাব মেহেদী হাসান পলাশ। তো সবগুলো পত্রিকায় গতকালকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেটি শিরোনাম করেছে, এবং সেখানে যে কথাটি বলা হয়েছে যে আইনের শাসন বজায় থাকবে, দলীয় প্রভাবে কাজ করবে না, এবং যে কোনো মূল্যে সিন্ডিকেট ভাঙা হবে। আপনি এটা আসলে কতখানি সম্ভব হবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রধানমন্ত্রী তারেক রহমান যেই ভাষণটি কালকে দিয়েছেন, এটি জাতির উদ্দেশ্যে তার প্রথম অ্যাড্রেস প্রধানমন্ত্রী হিসেবে। সেখানে তিনি অনেকগুলো বিষয় বলেছেন। তার মধ্যে যেহেতু যেদিন তিনি দায়িত্বটা কর্মভার শুরু করেছেন সেদিন থেকে রমজান মাস শুরু হয়েছে, কাজেই স্বাভাবিকভাবে রমজান তার একটা প্রায়োরিটি পেয়েছে, এবং তিনি বলেছেন যে রমজানে আমাদের রমজানের মূল উদ্দেশ্য কৃচ্ছতা সাধন,
এবং আমরা যদি কৃচ্ছতা সাধন করি, কিন্তু আমাদের দেশের মানুষের প্রবণতা রমজানকে ট্যাগ লাগিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষের দুর্ভোগ করা। তো সেখানে তিনি বলেছেন যাতে এই, এবং সবাইকেই বলেছেন যে এই সরকার ক্রেতা বিক্রেতা এবং গ্রহীতার সরকার, সবার স্বার্থ নিশ্চিত করা এই সরকারের কিন্তু কেউ যেন মানে সিন্ডিকেট করে, কালোবাজারি করে, মুনাফাখরি করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সেটার ব্যাপারে তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন রমজান মাসে মানুষ যে বিদ্যুৎ, পানি এবং গ্যাসের যে সংকটটা তৈরি হয়, যেটা একেবারে সমস্ত রোজাদারকে, মানে সমস্ত মানুষকেই এটা দুর্ভোগের সৃষ্টি করে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি ইতিমধ্যেই তার মন্ত্রণালয়, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তিনি নির্দেশ দিয়েছেন। বাস্তবতাটা হচ্ছে যে এই কাজটি তিনি কতটা পারবেন, কারণ মাত্রই সরকার দায়িত্ব নিয়েছে, এখনো কোথায় কোথায় সিন্ডিকেট, এটা তো চিহ্নিত করা দরকার। এবং আমরা দেখছি যে রমজানের আজকে তো প্রথম রমজান, এবং গতকালই আমরা বাজার দেখেছি চড়া, আমরাও নিজেরাও রিপোর্ট করেছি এবং পত্রিকা হচ্ছে যে যেমন লেবু, শসা, বেগুন, যেগুলো মুরগির মাংস, বিভিন্ন ধরনের মাংস, গরুর মাংস, এগুলোর দাম অলরেডি বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক যে রমজানে কিন্তু সারা বিশ্বেই মুসলমানরা আপনি দেখবেন যে দামটা কমিয়ে দেয় মানুষকে, যাতে সহজলভ্য পেতে পারে। একমাত্র বাংলাদেশেই এই কাজটা করা হয়। রমজানের আগে থেকেই ব্যবসায়ীরা মাল এনে, আপনি দেখেছেন, আপনারাও রিপোর্ট করেছেন যে বিভিন্ন মানে ইয়েতে খালাস করেনি, জাহাজেই পণ্যগুলো রেখে দিয়েছে যাতে সিন্ডিকেট করা যায়, মানে জাহাজগুলোকে ভাসমান গোদাম হিসেবে তারা ব্যবহার করেছে। এটা আসলে আমাদের নৈতিক মানের প্রচন্ড অবক্ষয়ের একটা জায়গা থেকে, তো সেই জায়গাটা থেকে, সেই মানসিকতাটা থেকে বেরোতে গেলে মানুষকে আসলে উদ্বুদ্ধ করা দরকার ধর্মীয় এবং নৈতিক মানে। এটা ওভারনাইট সম্ভব না, এটার জন্য সময় দরকার। তবুও যে সিন্ডিকেটগুলো আছে, সেই সিন্ডিকেটের জায়গাগুলোতে, অর্থাৎ আমি যেটা আমাদের একটা ভুল পরিকল্পনা দেখি, আমাদের ভোক্তা অধিকার আদালতগুলো খুচরা বাজারে গিয়ে খুচরা বাজারে অভিযান চালায়। খুচরা বাজার আসলে দাম নিয়ন্ত্রণ করে না, দাম নিয়ন্ত্রণ করে ইম্পোর্টার অ্যান্ড পাইকারি মার্কেট। যদি ভোক্তা অধিকারগুলো ওই মানে ইম্পোর্টার এবং পাইকারি মার্কেটের ওইখানে যদি অভিযানটা চালায়, তারা যদি তাদের পণ্য বাজারে ছেড়ে দেয় এবং সহজলভ্য করে ফেলে, তারা যদি সস্তা দামে পণ্যগুলো বাজারে দিয়ে দেয়, পাইকাররা, খুচরা বিক্রেতারা কিন্তু তখন খুব বেশি দাম বাড়াতে পারে না। যেহেতু পাইকাররা এবং ইম্পোর্টাররা দামটা বেশি রাখে, খুচরা বিক্রেতাদের আসলে তখন আর কিছু করার থাকে না। তারা যেহেতু বেশি দামে কেনে, তাদেরকে কম দামেই, বেশি দামে, আরো বেশি দামে বেচতে হয়। এই যে একটা মানে মুনাফাখোরি সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভাঙার সহজ, আমার মানে কিছুটা হলেও সহনশীল পর্যায়ে আনা সম্ভব, কিন্তু ওভারনাইট এই সিন্ডিকেট ভাঙা সহজ এটা আমি মানে মনে করছি না। সরকার দায়িত্ব নিয়েছে এবং কালকে তাদের প্রথম কর্মদিবস ছিল, সেখানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন সিন্ডিকেট ভাঙবেন এবং দ্রব্যমূল্য যে কোনো মূল্যে নিয়ন্ত্রণের কথা বলছেন। কিন্তু ঠিক অন্যদিকের যে চিত্রটা আমরা দেখছি যে ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, এটাকে আসলে এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করার জন্য কোনো মহল উদ্দেশ্যমূলকভাবে করছে যে সরকার দায়িত্ব নিচ্ছে, একটা নতুন নির্বাচিত সরকার, পাশাপাশি তারা এরকম সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে রমজানের শুরুতেই। এটা হতে পারে যে এটা কোনো ধরনের মানে ইয়ে থাকতে পারে, স্যাবোটাজ থাকতে পারে। তবে আমাদের যেটা আমরা বহু বছর ধরে আমরা দেখে আসছি যে এটা হলো আমাদের মানে সাধারণ ব্যবসায়ীদের যে মানে মুনাফাখোরির যে প্রবণতা, হ্যাঁ, অতিরিক্ত লাভ করার যে প্রবণতা। আমরা দেখেন, আপনি এই ঈদেও কিন্তু ব্যবসায়ীরা কি করছে, সারা বছর যে সমস্ত পণ্যগুলোতে যে দামে বিক্রি হয় তার উপর একটা আবার নতুন ট্যাগ লাগিয়ে তারা দামটা বাড়িয়ে দিয়ে ওই একই পণ্য নতুন ট্যাগ লাগিয়ে নতুন দাম তারা বিক্রি করছে। এটা আমাদের আসলে নৈতিকতার, হোয়ারাজ আপনি দেখেন এই যে 25শে ডিসেম্বর অন্যান্য ধর্মীয়দের যে উৎসবগুলো আছে, সেই উৎসবগুলো কিন্তু এই বাংলাদেশেই আন্তর্জাতিক যে সমস্ত মানে পণ্যগুলো তারা কিন্তু ছাড় দিয়ে দিচ্ছে, তারা কিন্তু ছাড়ে বিক্রি করছে, ব্ল্যাক ফ্রাইডে অমুক এরকম নানা দিনগুলো আমরা দেখি। কিন্তু আমাদের বাংলাদেশি মুসলিমরা কিন্তু এই যে নৈতিকতার, যে ধর্মীয় নৈতিকতার যে মানটা, এইটা আমরা আসলে মুখে ধর্মের কথা বলি, কিন্তু অর্থের বেলায় আমরা আসলে ধর্মের ওই আচরণ, ওই সততার পরিচয়টা দিতে পারি না। এটা আমাদের কমন একটা দীর্ঘদিনের প্র্যাকটিস। এই জায়গাটাতে মানে টাকার বেলায় আমরা সবাই আলহামদুলিল্লাহ, কিন্তু মানে ধর্ম বিসমিল্লাহ, টাকার বেলায় আলহামদুলিল্লাহ। এই জায়গাটা থেকে আমাদেরকে আসলে বের করার জন্য
অনেক কিছু পরিবর্তন করা দরকার, নৈতিক মানের পরিবর্তন করা দরকার। আমাদের ধর্মীয় নেতাদের এখানে ভূমিকা আছে, তারা উদ্বুদ্ধ করতে পারে। পাশাপাশি আইনের শাসন, যেটা অলরেডি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কালকে অনেকগুলো কথা বলেছেন। তো সেই জায়গা থেকে যদি কাজ করা যায়, আমার মনে হয় যে কিছুটা সহনশীল পর্যায়ে আনা যায়। এই পর্যায়ে আমরা অন্তত সেটুকু সরকারের কাছে প্রত্যাশা করতে পারি যে কিছুটা সহনশীল পর্যায়ে যেন আনতে পারে। একেবারে এটাকে লাগামহীন দ্রব্যমূল্য একেবারে পাগলা ঘোড়ার মতো যেন না বাড়ে, একেবারে লাগামহীন হয়ে যেন না যায়, সেইটা আমরা প্রত্যাশা করি, সেই জায়গাটাতে যেন ঠিক থাকে আর কি। আমরা সাধারণত দেখি যে এই ধরনের সিন্ডিকেটের ক্ষেত্রে যারা এই বাজারের মূল্য বাড়ায়, সেখানে রাজনৈতিক ইনফ্লুয়েন্স থাকে, অর্থাৎ একটা গোষ্ঠী জড়িত থাকে, যেটা অতীতে আমরা দেখে এসেছি। এবার যেহেতু প্রধানমন্ত্রী খুবই কড়াকড়ি নির্দেশ দিয়েছেন, এবং শুধু প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর পাশাপাশি আমরা অন্যান্য মন্ত্রীদেরও দেখছি, যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, তিনি কিন্তু কালকে ফেসবুক পোস্টে বলেছেন যে যারা জিনিসপত্রের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। তো এরকম আসলে দায়িত্ব কি শুধু প্রধানমন্ত্রী, নাকি সবারই উচিত, সব মন্ত্রী, রাজনৈতিকভাবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন, তাদেরও আসলে এগিয়ে আসা উচিত এই দাম নিয়ন্ত্রণের জন্য? এটা আমার কাছে খুব অবাক লেগেছে ইশরাক হোসেনের এই বক্তব্যটি, কারণ এটি তার মন্ত্রণালয়ের না, কিন্তু তারপরেও তো তিনি জনপ্রতিনিধি, তার এলাকার মানুষেরও তো দুর্ভাগ্য হবে, এবং মন্ত্রী আসলে তো সারা দেশেরই হয়, কিন্তু তিনিও তার জায়গা থেকে একটা সদিচ্ছার জায়গা দেখিয়েছেন। আমি মনে করি যে প্রধানমন্ত্রীর এই ঘোষণাটি, আপনি যে প্রশ্নটা আপনি তুললেন, প্রধানমন্ত্রীর এই ঘোষণাটি যদি সকল মন্ত্রণালয়, তার সকল এমপি এবং রাজনৈতিক তার দলের নেতারা যদি এই প্র্যাকটিসটা শুরু করে, আপনি দেখেন এই জামাত ইসলামী থেকে নির্বাচনের আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা ক্ষমতায় গেলে শুল্ক মুক্ত গাড়ি নেবে না এবং প্লট নেবে না। আমরা দেখলাম যে যারা বিজয়ী হলেন বিএনপি, তারা তাদের সংসদীয় মিটিং এর ঘোষণাতেই কিন্তু এই তারা এটা আবার প্রমাণ করে দিয়েছে, তারা প্রমাণ করলেন। অর্থাৎ ভালো কাজটা কিন্তু প্রতিযোগিতার মধ্য দিয়েই হয়। ভালো কাজ কিন্তু দেখা দেখি একজন ভালো করলে আরেকজন ভালো হয়। ভালো কাজ কিন্তু প্রভাবিত করে। হাসি যেমন মানুষকে প্রভাবিত করে, কান্না মানুষকে প্রভাবিত করে, তেমনি ভালো কাজও কিন্তু মানুষকে প্রভাবিত করে। তো একজন ভালো কাজের উদ্যোগ নিলে বাকিরা কিন্তু সেই ভালো কাজ দ্বারা প্রভাবিত হয়। ঠিক তেমনি আমি মনে করি যে সরকার, যেহেতু এখন তারা সরকারি দল আছে, সরকারি দলের নেতারা যারা ব্যবসায়ের সাথে জড়িত, তারা যদি এই প্রধানমন্ত্রীর এই ঘোষণাটাকে যদি তাদের মানে দলীয় নির্দেশনা হিসেবে গ্রহণ করে তারা যদি সততা দেখাতে পারে, তাহলে অন্যান্য যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা এর থেকে দূরে থাকতে পারবে না। তারা যদি মানে চাঁদাবাজি না করে, এই যে বিভিন্ন বাজারে যে চাঁদাবাজির গুলো ঘটনা ঘটে, বিভিন্ন ট্রাক বা পরিবহনে যে সেক্টরে যে চাঁদাবাজির ঘটনাগুলো ঘটে, এইসব যদি কমানো যায়, আমার মনে হয় যে দ্রব্যমূল্য অনেকখানি সহনশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব এই স্বল্প সময়ের মধ্যে। বিরোধী দলের তো দায়িত্ব আছে, যারা বিরোধী, সেটা বললাম যে যখন সরকারি দল এটা করবে তখন বিরোধী দল অটোমেটিক্যালি করতে বাধ্য হবে। আমি তো ওই দৃষ্টান্তটাই বললাম যে ভালো কাজটা দেখা দিয়ে কি হয়, সরকারি দল যদি কমে ফেলে অটোমেটিক্যালি বিরোধী দল তো কমাতে বাধ্যই হবে, কারণ এখানে কোনো কিছু করার সুযোগ থাকবে না। সাপোর্টার্স থাকবে, সেটা দায়িত্ব তো, চেষ্টা তো সবসময় থাকে, আমাদের মতো দেশে সাপোর্টার্সের ঘটনা সবসময় থাকে। হ্যাঁ, তো কাজে এগুলো তো থাকবেই, বাট আমাদের ইটা হলো যে আমরা যতটা সম্ভব সহনশীল রাখা, বাট একেবারেই নতুন সরকার এসছে একেবারে পুরোটা মাত্রই করে ফেলবে, এই ব্যাপারটা হয়তো আমার কাছে মনে হয় অবাস্তব। তাকে কিছুটা সময় দিতে হবে। আপনি স্যাবোটাজের কথা বলছেন, কিন্তু আমরা অতীতে দেখেছি যারা স্যাবোটাজের সাথে জড়িত বা এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকে, তাদের কিন্তু আইনের আওতায় খুব কমই দেখেছে, আইনের আওতায় আনা হয় না, তাদের বিচার করা হয় না। তো এই সংস্কৃতি তো আসলে বদলানো দরকার। হ্যাঁ, এই সংস্কৃতি অবশ্যই বদলানো দরকার, এবং সরকার নিশ্চয়ই চেষ্টা করবে। আপনি দেখবেন এই যে এখন তো পুলিশের, আজকে বিভিন্ন গণমাধ্যমে আছে যে পুলিশের বদলগুলো হবে, এখন তো ওই যে যারা আইনের শাসন বাস্তবায়ন করবে তাদের ভিতরে তো একটা পরিবর্তন আসবে। আর আমাদের প্রধানমন্ত্রী যিনি কাল ভাষণ দিয়েছেন, তিনি কিন্তু বারবার একটা কথা বলেছেন যে তিনি মদিনার যে ন্যায়পরায়ণতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনের যে ন্যায়পরায়ণতা, যেটাকে আমরা আরবিতে বলতে পারি ইনসাফ, যেটা জুলাই বিপ্লবের পরে সবচেয়ে বেশি আলোচিত শব্দ, সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এবং প্রধানমন্ত্রী দেখেন খুব দারুণ একটা কথা বলেছেন যে যারা ভোট দিয়েছেন আমাদেরকে, যারা ভোট দেননি, এবং যারা আদৌ ভোট দেননি, কাউকেই ভোট দেননি, অর্থাৎ যারা ভোট বয়কট করেছেন, এই সরকার সবার। হ্যাঁ, এই সরকার পাহাড়ের, সমতলের, জাতি ধর্ম নির্বিশেষে সবার সরকার। এই যে বক্তব্যটা, এটাই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের মানে মানে মূল উৎস, মূল চেতনাটা এখান থেকে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ হলো একটি ফুলের মালার মতো। এখানে প্রত্যেকটা ফুল হচ্ছে বাঙালি, পাহাড়ি, বিভিন্ন নৃগোষ্ঠী, মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে প্রত্যেকটা ফুল নিয়ে একটা গাথা মালা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। কালকে যে মানে প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা বললেন, তিনি কিন্তু তার সেই পিতার রেখে যাওয়া চেতনা, সেই চেতনা থেকেই তিনি বলেছেন যে
আজকে ইনসাফের বাংলাদেশ এবং সবাইকে মিলে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথাই তিনি বলেছেন এবং তিনি বারবার বলছেন, মানে একেবারে যেদিন তিনি দেশে এসেছেন 25শে অক্টোবর, সেদিন থেকে তিনি বলেছেন যে বাংলাদেশ, আমি একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, সবার জন্য নিরাপদ বাংলাদেশ। এই বাংলাদেশ যেমন একটা মা তার সন্তানের কাছে জন্য যেরকম মানে নিরাপদ করে, এবং এর মধ্য দিয়ে কিন্তু তিনি বোঝাতে মানে বলেছেন যে আজকের দিনের সংকটটা কি, একটা সন্তান বাইরে গেলে তার ফিরে আসাটা খুব কঠিন একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আপনার উনি এটা করছেন এবং এর পাশাপাশি নিরাপদ বাংলাদেশের তার যে ঘোষণা, এটা শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রে না, বিশ্ববাসীর ক্ষেত্রেও কিন্তু এটা একটা ঘোষণা। আপনি জানেন যে প্রতিবেশী নানা দেশ আছে, তারপরে বিশ্বব্যাপী এখন এই যে মানে আন্তর্জাতিক যে চোরাচালান, মাদক, সন্ত্রাসবাদ, হ্যাঁ, এই সব কিছু মিলে সবার কাছে একটা বার্তা দেয়া যে বাংলাদেশ কারো জন্যই আভ্যন্তরীণভাবে যেমন নিরাপদ প্রতিষ্ঠা করা তার লক্ষ্য, ঠিক একইভাবে বিশ্বের কারো জন্যই বাংলাদেশ থ্রেটফুল হবে না, এরকম একটা নিরাপদ বাংলাদেশ তিনি করতে চান। এটা কিন্তু একটা আন্তর্জাতিক বার্তাও, কিন্তু আমার ইন মাই সেন্স এটাকে বলে যে এটা একটা আন্তর্জাতিক বার্তা, সবার জন্য এটা বোঝার ব্যাপার যে তার বাংলাদেশ কারো পক্ষ হয়ে, কারো বিপক্ষ হয়ে, কারোর জন্য মানে ক্ষতিকর কোনো কিছু হবে না, এটা একটা নিরাপদ বাংলাদেশ তিনি করবেন। এটা একটা অসাধারণ বার্তা আমি মনে করি। আমার ধারণা এই বার্তা সারা বিশ্ববাসী পেয়েছে এবং সারা বিশ্ববাসী হয়তো ভবিষ্যতে দেখতে পাবে যে উনি যেটা বলেছেন উনি সেটা বাস্তবায়ন করবেন। কিন্তু প্রধানমন্ত্রী যে বার্তা দিয়ে চলেছেন, সব বক্তব্যে, সব ভাষণে তিনি যে বার্তা দিয়ে চলেছেন, নিরাপদ বাংলাদেশ করবেন, স্থিতিশীলতা বজায় রাখবেন এবং দলীয় প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ, দলীয় প্রভাবে কোনো কিছু চলবে না, যেটি গতকালকে তিনি উল্লেখ করেছেন। তার এই স্পিরিট কি দলের অন্যরা ধারণ করবে? অতীত থেকে যদি আমরা দেখি, এখন আপনার কি মনে হয় যে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন, তারা এই স্পিরিটটা কতখানি ধারণ করবে? কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে পুলিশের বদলি তো এখন হবে, অনেকগুলো আজকে গণমাধ্যমগুলোতে আছে, শীর্ষ পদে অনেক বদলি হবে, কিন্তু তিনি বলেছেন যারা তদবির করতে আসবে তাদেরকে অযোগ্য হিসাবে নিয়োগ বাতিল করা হবে। এটা কিন্তু খুব পরিষ্কার একটা কড়া বার্তা এবং একই সাথে প্রধানমন্ত্রী নিজেও তিনি যে চলাফেরা করছেন, তিনি কিন্তু আমরা যেভাবে দেখি একেবারে প্রধানমন্ত্রী যাওয়ার সময় বিশাল বড় রাস্তাটা খালি করে দেওয়া হয়, একটা বিরাট জাম সৃষ্টি করা হয়, মানে যেটাকে আমরা বলি ভিআইপি মানে পাসিং যেটা জাম যেটা তৈরি হয় ঢাকা শহরে, কিন্তু তিনি কিন্তু এটা করছেন না। তিনি কিন্তু অন্য সবার মতো যাচ্ছেন, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যাচ্ছেন, গাড়ি কমে ফেলেছেন এবং ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যাচ্ছেন এবং এক পাশ দিয়ে গাড়ি চলছে, তার পাশ দিয়েও গাড়ি চলছে। কাজেই এই যে তিনি যে প্রবণতাটা তিনি শুরু করেছেন, এটা কিন্তু এখন অন্য মন্ত্রীরাও করতে, অন্যান্য ভিআইপিরাও করতে বাধ্য হবে। তো সেটা যদি করে তাহলে ঢাকা শহরে কিন্তু ট্রাফিক জ্যাম কমে আসবে। এই অর্থাৎ ভিআইপি মানে ইয়েতে মানে চলাচলে যেই জামটা তৈরি হয় সেই জামটা কিন্তু তৈরি হবে না। ঠিক এটা যখন মন্ত্রীরা করবেন, অন্যান্য ভিআইপিরা করবেন, এমপিরাও কিন্তু এটা অনুসরণ করতে বাধ্য হবে। ফলে দেখা যাবে যে এই ছোটখাটো দলীয় নেতারা গাড়িতে হুটার লাগিয়ে যে বিশেষ প্রোটোকলে চলে, এগুলো কিন্তু বন্ধ হবে। এই কাজটা কিন্তু দলীয়ভাবেই করা যায়, অর্থাৎ প্রধানমন্ত্রী যদি মানে চান এবং মন্ত্রিসভা যদি চায়, এর প্রভাব এমপিদের মধ্যে পড়বে, এমপিদের মধ্যে পড়লে এটা দলীয় নেতাদের মধ্যে পড়বে, এটা পড়তে বাধ্য। কাজেই আপনি দেখেন প্রেসিডেন্ট মানে স্বাধীনতার পরে যেটাকে শেখ মুজিবুর রহমান নিজেই বলেছেন যে আমরা পেয়েছি একটা চোরের খনি, এই লুটপাট, এই ভয়াবহ ঘটনার পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে একটা মানুষ কিন্তু তিনি বাংলাদেশকে বদলে দিয়েছিলেন, ওই দেশটাকেই তিনি বদলে দিয়েছেন এবং একা তিনি বদলে দিয়েছেন, তাকে সবাই অনুসরণ করতে বাধ্য হয়েছে। আমি মনে করি প্রধানমন্ত্রী যে বার্তাটি দিয়েছেন সেই বার্তাটা যদি তিনি কঠোরতা অবস্থানে থাকতে পারেন, এই প্রভাব তার মন্ত্রিসভার মধ্যে পড়তে বাধ্য, এর প্রভাব এমপিদের মধ্যে পড়তে বাধ্য এবং মন্ত্রী এবং এমপিরা যখন এটা অনুসরণ করবে, দলীয় নেতাকর্মীরাও এটা মানে অনুসরণ করতে বাধ্য হবে। কারণ তারা তো আসলে ওই জায়গাতে মানে ওই উপর থেকে যদি ছত্রছায়া না পায়, তারা তো নিচে থেকে এটা কাজটা করতে পারবে না। এবং আমরা একাধিক এখন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণ করেছেন, তার আগ দিয়েই আমরা দেখেছি এমপি নির্বাচিত হওয়ার পর কেউ কেউ কিন্তু এই কাজটি করেছেন, দলীয় অনেকেই পুলিশ ডেকে নিয়ে এসে ধরিয়ে দিয়েছেন যদি কোনো খারাপ কাজ করে থাকে। এবং এটা এর আগেও আপনি দেখেন, মানে এর আগে যখন বিএনপি ক্ষমতা এসেছিল 2001 সালে, বিএনপি কিন্তু এই যে চাঁদাবাজ অপারেশন ক্লিন হার্টের নামে তার দলীয় লোকদেরকে
তার নিজের দলীয় লোকদেরকে কিন্তু তারা একেবারে ক্রসফায়ার করে তারা একেবারে ইয়ে করে ফেলেছিল। এই র্যাবের জন্মটা কিন্তু ওইখান থেকেই। তো কাজে বিএনপি কখনোই এই চাঁদাবাজদেরকে মানে আশ্রয় প্রশ্রয় দিতে চায় না, এবং সেটা তো তার মানে একেবারে জলজন্ত প্রমাণ হলো অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে। তার অসংখ্য ফাইটিং ফোর্স সে বিএনপি নিজেই ধ্বংস করে ফেলেছিল, যার ফলে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলনটা করতে গেল বিএনপি, তার কিন্তু এই আন্দোলন করার জন্য যে ফাইটিং ফোর্স যেটাকে আমরা বলি, যারা তাদের একটা বড় সংকট। সব দলের এরকম মানসিকতা থাকতে হবে, শুধু বিএনপি থাকলে না। ওই যে বললাম, একটা দল, বিশেষ করে শাসক দল যখন করে, তখন বাকিরা এটা মানে অনুসরণ করতে বাধ্য হয়, কারণ রাষ্ট্র নিয়ন্ত্রণের দায়িত্ব তো শাসকের হাতে থাকে এবং অন্যদেরকে কোনো উপায় থাকে না। তারা হয়তো ষড়যন্ত্র করতে পারে, কিন্তু শাসক দলের মানে যিনি ড্রাইভিং সিটে থাকেন, তিনি গাড়ি যেভাবে চালাবেন, যাত্রীরা কিন্তু সেদিকেই যেতে বাধ্য হয়, যাত্রীদের কিন্তু অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। তো কাজেই আমি মনে করি যে বিরোধী দল তো জিয়াউর রহমানের আমলে ছিল, জিয়াউর রহমান তো প্রমাণ করেছেন, এবং আমরা আরো বিশ্বের অন্যান্য অনেক দেশে দেখেছি যে যখন শাসক মানে যে জায়গাটাতে চেঞ্জ করেছেন, এবং এই যে আমরা যেটা বললাম, উনি যেটা বলছেন যে মহানবীর যে মহানুভবতা এবং যে ইনসাফ, আমাদের মহানবীও তো এভাবেই করেছেন। তিনি যখন এসেছেন তখন তো ওখানে মানে আইয়ামে জাহিলিয়াত ছিল, অন্ধকার যুগ ছিল। সেই অন্ধকার যুগ একজন মানুষ তিনি কি পরিবর্তন করে দিয়েছেন না? সবাইকেই লোক পরিবর্তন, এবং সেটা যদি পারে তাহলে এখন তো সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ, এখনো সেটা এই আওয়ামী জাহিলিয়াতের যুগটাও চলে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াত ধ্বংস করেছেন। আমি মনে করি তারেক রহমান যদি মহানবীর সেই আদর্শ এবং মহানুভবতা এবং সেই ইনসাফ অনুসরণ করে চলতে পারেন, তাহলে এই আওয়ামী জাহিলিয়াত এটাও বাংলাদেশ থেকে দূরীভূত হবে। জি, কাজেই সেটা প্রমাণ হবে আমরা আশা করি। আমি যেটা এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে কালবেলা শিরোনাম করেছে 100 দিনের অগ্রাধিকার, অন্যান্য পত্রিকা বলছে 180 দিনের অগ্রাধিকার নির্ধারণ করেছেন গতকালকে যে মন্ত্রিসভা গঠন হয়েছে। সেই অগ্রাধিকারগুলো বাস্তবায়নে নতুন যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, এর মধ্যে আমরা দেখছি অনেক নবীন রয়েছেন যারা এর আগে কখনোই দায়িত্ব পালন করেনি। তাদের দিয়ে এই যে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে সেটা কতটা সম্ভব হবে, এবং 6 মাস পর প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন, সমকাল একটি শিরোনাম করেছে যে সেটা আবার মূল্যায়ন করবেন তিনি। দেখেন, প্রথম কথাটা হলো যে একদিকে যে মানে উনি কালকে অর্থ প্রতিমন্ত্রী যিনি জোনায়েদ সাকি, তিনি বলেছেন যে আমরা মানে মন্ত্রী ক্যাবিনেট বৈঠকের পরে যে 6 মাসের একটা রূপকল্প ঘোষণা করব। তো 6 মাসের একটা 180 দিনের, 6 মাস হলে 180 দিন হয়, 180 দিনের রূপকল্প তারা একটা প্রণয়ন করবে এবং সেটা বাস্তবায়ন করবে। বাট আমার প্রশ্নটা হলো, আপনি যেটা মানে প্রশ্নটা তুলেছেন যে নতুন যারা, তারা কিভাবে করবে। বা দেখেন, আমাদের যে নতুন প্রজন্ম, মানে আগের প্রজন্ম আর এখনকার প্রজন্মের গতি কিন্তু অনেক বেশি। তার এই যে টেকনোলজি তাদের কাজকে অনেক মানে দ্রুত করে দিয়েছে। আপনি আজ প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যেও আছে যে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, দক্ষতা, যোগ্যতা এবং এই যে সফটওয়্যার মানে আইসিটি টেকনোলজির ব্যবহারের মাধ্যমে দিয়ে এই যে নতুন প্রজন্ম যাদের কথা বলছেন আপনি নতুন, তারা হয়তো এখানে নতুন, কিন্তু তাদের শিক্ষা এবং সময়ের প্রয়োজনে তারা এই যে টেকনোলজি ব্যবহারে কিন্তু তারা অনেক দক্ষ, মানে পুরনোদের থেকে তারা অনেক দক্ষ। যেমন আমার সন্তান কিন্তু টেকনোলজি ব্যবহারে আমার থেকে অনেক দক্ষ, যদিও তার অভিজ্ঞতায় কম, কিন্তু সে টেকনোলজি দিয়ে সে কিন্তু কভার করে যাচ্ছে। কাজে আমি মনে করি যে এখানে যারা নতুন তাদের অনেকেই কিন্তু আবার আপনি দেখবেন যে খুবই উচ্চ শিক্ষিত এবং অনেক যোগ্য। তারা এটা এরকম যে না, বিষয়টা এরকম না, তারা কিন্তু অনেক উচ্চ শিক্ষিত এবং অনেক যোগ্য। এখানে আমার একটা প্রশ্ন আছে, আমরা অন্তর্বর্তী সরকারতে দেখলাম যে খুবই যোগ্য কিছু মানুষকে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু দিন শেষে যে ধরনের সফলতা আশা করা হয়েছিল সেটি কিন্তু সম্ভব হয়নি। এটা বিশ্লেষকরা বলেন, জনমানুষের সেই ধারণা কিন্তু রয়েছে। না, এটা অন্তর্বর্তী সরকার আপনাকে বুঝতে হবে যে এটা একটা মানে এটা কি বলে, একটা খিচুড়ি সরকার। মানে এক এক জায়গা থেকে এক একজনকে এনে একটা সরকার গঠিত হয়েছে। সেই সরকারের তো কোনো নির্দিষ্ট টার্গেট বা লক্ষ্য ছিল না, কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত চয়েস ছিল, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত আদর্শ ছিল। কিন্তু এটা কিন্তু একটা দলীয় সরকার। দলীয় সরকার একটা নির্দিষ্ট টার্গেটে পরিচালিত হয়। অন্তর্বর্তী সরকারের তো কোনো জবাবদিহিতা নাই যে আমাকে 6 মাস মানে পরবর্তী নির্বাচনে আবার জয়লাভ করতে হবে। এখানে তো এই যে সরকার, এই সরকারকে তো আবার তাকে ওই যে বললাম জবাবদিহিতার একটা ব্যাপার আছে, পরবর্তী নির্বাচন তার সামনে আছে, জনগণের কে আবার তার ফেস করতে হবে। অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ এখন অলরেডি দেশের বাইরে চলে গেছে, তাই না? ইভেন ইনক্লুডিং আমাদের প্রধান উপদেষ্টা সহ চলে গেছেন। তো এই যে ঘটনাগুলো মানে ঘটছে, তো সেই জায়গা থেকে কিন্তু এই সরকারের ওই সীমাবদ্ধ ওইটা নাই। এই সরকার যারা একই রাজনীতির মধ্যে দিয়ে বেড়ে ওঠা সরকার, সবাই একই রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ, এবং তাদের লক্ষ্য এক, এবং তাদের
টার্গেটেড এবং তারা জানে যে 5 বছর পর আমাদেরকে এই আমাদের কর্ম নিয়ে, আমাদের এই আমলনামা নিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে এবং সেই আমলনামার উপর ভিত্তি করে আমাকে কিন্তু আবার জনরায় গ্রহণ করতে হবে। তো কাজেই অন্তর্বর্তী সরকার এবং একটি রাজনৈতিক নির্বাচিত সরকারের মধ্যে অনেক পার্থক্য থাকে, কারণ এটা একটা জবাবদিহিমূলক সরকার এবং এই জবাবদিহিতা মূলত বাংলাদেশের এই যে 12 কোটি ভোটার প্রত্যেকেই কিন্তু 5 বছর পরে এই জবাবদিহিতাটা চাইবে। অন্তর্বর্তী সরকারের কাছে তো জবাবদিহিতা চাওয়ার কেউ ছিল না। কাজেই এই সরকারের সাথে অন্তর্বর্তী রাজনৈতিক সরকারের সাথে অন্তর্বর্তী সরকার মেলালে খুব ভুল হবে। রাজনৈতিক সরকার এরা সবাই একটা রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছে, দীর্ঘদিন একটা লক্ষ্য, একটা আদর্শ, একটা চেতনা তারা ধারণ করে। তো কাজেই প্রত্যেকটা রাজনৈতিক সরকারই তাই করে এবং সেখানে একটা নির্দিষ্ট চেইন অফ কমান্ড থাকে। এখানে তারেক রহমানের যে কমান্ড ছিল ওখানে প্রফেসর ইউনূসের সেই কমান্ড ছিল না। কাজে এই কমান্ডটা প্রশাসনের উপরেও কিন্তু প্রশাসনকে প্রভাবিত করবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা অনেক বেশি গতিশীল হবে এবং এর বাস্তবায়ন এমনি যে কোনো রাজনৈতিক সরকার অনেক বেশি গতিশীল হয়, অনেক বেশি হয়, তারা প্রভাব বিস্তার করতে পারে প্রশাসনের উপরে। আর একটা জিনিস আমরা দেখছি যে সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় দেখাবে না, সেটি প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু এরই মধ্যে আমরা লক্ষ্য করছি যে নানানভাবে প্রশাসনে যারা রয়েছেন তারা নিজেদেরকে সরকার দলীয় প্রমাণ করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। এটা আমি আপনাকে বলি, দেখেন যেমন প্রধানমন্ত্রী বলেছেন ঠিক তেমনি আবার কালকের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, আমি আপনাকে বললাম যে তিনি বলেছেন যে যারা তদবির করবে তাদেরকে করা হবে। এবং একই সাথে আমি স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঢুকেছেন ওখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানিয়ে একটা ব্যানার লাগিয়েছে, তিনি খুব বিরক্ত হয়েছেন। তিনি বলেছেন যে এই ধরনের কাজ করা যাবে না, এটা সরকারি কর্মকর্তাদের কাজ না। সরকারি কর্মকর্তারা তাদের কাজ করবে, তাদের ডিউটি পালন করবে, তারা এইভাবে কাজ করবে না। ইভেন কোন মন্ত্রীকে দেখেছি যে ফুল নিয়ে এসছে, বলছেন না এটা ফুলের দরকার নাই, আপনারা আপনাদের কাজ করেন। আসলে ডিউটি, সে দায়িত্ব পেয়েছে মন্ত্রণালয়ে যাবে, রাইট। তো কাজেই ফুল দিয়ে এখানে, বাট এই কালচারগুলো আমরা কিন্তু দীর্ঘদিন দেখেছি মন্ত্রণালয়ে, কারণ এই সরকারি প্রশাসনকে একেবারে দলীয়করণ করে এমন ভাবে করা হয়েছে সেখানে রাজনৈতিক দল গৌণ হয়ে পড়েছিল। অর্থাৎ ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক দল আওয়ামী লীগ গৌণ হয়ে পড়েছিল, তাদের কর্মীরা গৌণ হয়ে পড়েছিল। প্রশাসন তারা বলতো আমরা সরকার চালাচ্ছি, আমরা সরকারকে নির্বাচিত করে আনছি, কাজে তাদেরকে রাজনৈতিক সংগঠনকে গুরুত্ব দিত না, প্রশাসনটাকে এইভাবে দলীয়করণ করা হয়েছিল। তো সেই জায়গা থেকে ওভারনাইট এই প্র্যাকটিসটা তো চেঞ্জ করা খুব কঠিন ব্যাপার। আস্তে আস্তে সবাই যখন দেখবে যে না এই সরকার ওইটা অ্যালাউ করছে না, এই সরকারের কাছে ওইটা চলবে না, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি তার জায়গায় ফিরে যেতে বাধ্য হবে। এটা তো ডেভেলপমেন্টের জন্য মানুষের তো চেষ্টা থাকবেই, কিন্তু এবং সেটা যেহেতু ওইভাবে দীর্ঘদিন প্রায় 17 বছর ওই প্র্যাকটিসের মধ্যে দিয়ে তারা অভ্যস্ত হয়ে উঠেছে, কাজে তারা সেই প্রক্রিয়াটা করতে চাইবে। কিন্তু যখন দেখবে যে না এইটা করে আসলে লাভ হচ্ছে না, দিন শেষে আমাকে আমার ডিউটি, আমাকে আমার এসিআর, আমাকে আমার পারফরমেন্স দিয়েই প্রমোশন বদলি এগুলো বিবেচনা করা হচ্ছে বা করছে সরকার, তখন কিন্তু প্রশাসনিক এই কর্মকর্তারাও তারা তাদের মূল রোলে ফিরে যেতে বাধ্য হবে। তো কাজে আমি মনে করি এটার জন্য এই সবকিছুর জন্য একটু সময় প্রয়োজন হবে। কিন্তু এতটা কি সহজ হবে এই দলীয় যে রেওয়াজ রীতি রসম চলে আসছে এতদিন দীর্ঘদিন ধরে সেটা ভাঙা? আর সরকারের যে লক্ষ্য আছে, যে টার্গেট আছে, সেটাও তো আসলে পূরণ করার জন্য বা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু দলীয় লোকজন দরকার। যেমন উন্নত বিশ্বে আমরা দেখে থাকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে, এবং যিনি প্রধানমন্ত্রী তিনি তো আসলে দীর্ঘদিন পশ্চিমা দেশে ছিলেন, সেখানকার শিক্ষা বা সেখানকার সব কিছু দেখেছেন, সেখান থেকে শিক্ষা লাভ করেছেন। তো আমরা দেখি ওই সমস্ত দেশে কিন্তু যে সরকার গঠিত হয় সেই সরকারের অন্তত লোকজনকে বসানো হয় বিভিন্ন মন্ত্রণালয়ে, সচিব বা অন্যান্য পর্যায়ে বসানো হয় এবং তাদের টার্গেটটি পূরণ করার জন্য। আমাদের দেশে যদি আমরা হঠাৎ করে এরকম করতেছি, সেটা কি সম্ভব হবে? না, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলেছেন। দেখেন, প্রথম কথা হলো যে রাজনৈতিক নিয়োগ, এই সরকার নিশ্চয়ই এর ভিতরে অনেকগুলো রাজনৈতিক নিয়োগ তারা দিয়েছে। গতকাল রাতেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনেকগুলো রাজনৈতিক নিয়োগ হয়েছে, সেগুলো তো হয়। কিন্তু আপনি যেটা বলছেন, যেমন আমেরিকায় একেবারে সরাসরি বিভিন্ন সরকারি পদে বসে যায়, কারণ আমাদের পর্যন্ত সরকারি পদে বসে যায় আপনার বিভিন্ন রাজনৈতিক নেতারা। সেখানে সেক্রেটারি, আমরা তো মন্ত্রী বলি, ওখানে তো সেক্রেটারি বলা হয়, তো সেক্রেটারি পদেই আন্ডার সেক্রেটারি তাদেরও, হ্যাঁ, এগুলো রাজনৈতিক পদে নিয়োগ হয়। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা তো এরকম না। তবে মূল বিষয়টা আবার এটাও সত্যি যে মানুষের অভ্যাস পরিবর্তন করা খুব কঠিন ব্যাপার। এইটা একটা অর্ডার দিয়ে মানুষের অভ্যাস পরিবর্তন হয় না। অভ্যাস পরিবর্তনটা করতে গেলে একটা দীর্ঘদিনের এটা প্রক্রিয়ার মধ্য দিয়েই মানুষের অভ্যাস পরিবর্তন হয়। কাজে এটা অবশ্যই কিছুটা সময় নেবে।
তার থেকে বড় কথা হলো যে আমরা যদি মানে অর্থাৎ সরকার যদি মূল জায়গাতে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, দেখেন এবং মেধার যদি সত্যিকারের মূল্যায়ন হয় এবং দুর্নীতিটা যদি না থাকে, এবং যখন মানুষ দেখবে, মানুষ কখন দলীয় দিকে যায়, যখন দেখে যে সে তার মানে মেধার মূল্যায়ন পাচ্ছে না, সে তার যোগ্যতার মূল্যায়ন পাচ্ছে না, সে তার কাজের মূল্যায়নের পরিবর্তে সে ওই যে জুতার ছোল চাটারটাকে বেশি প্রাধান্য পাচ্ছে, তখন সে কিছু কিছু লোক ওটা শুরু করে দেয়। সবাই পারে না, যোগ্য লোকরা সে সবসময় তার যোগ্যতাটাকেই সে ফোকাস করে, কিন্তু যারা অযোগ্য লোক তারা চেষ্টা করে ওই মানে মানে মোসাহেবি তেল মারা তেল মর্দন এগুলো। আমরা শেষ করতে হচ্ছে। ধন্যবাদ মেহেদী হাসান পলাশ চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আমাদের আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।